আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে কেন্দ্রীয় পরমাণু, একটা যৌগ থেকে কেন্দ্রীয় পরমাণু কিভাবে খুব সহজে নির্ণয় করা যায়। এই টপিকটা এই এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেলের কেমিস্ট্রিতে রয়েছে। তো আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে যে একটা যৌগে যে পরমাণুটা সবচাইতে কম থাকে সেটা হয় কেন্দ্রীয় পরমাণু। প্রথমত আমরা দেখব যে পরমাণুটা সংখ্যায় কম আছে, একটা যৌগের মধ্যে থেকে যে পরমাণুটা সংখ্যায় কম আছে সেটা হয় কেন্দ্রীয় পরমাণু। অথবা যদি দেখা যায় যে আসলে পরমাণু সংখ্যা সমান হয়ে গেছে, অর্থাৎ দুইটা পরমাণু সংখ্যা সমান অথবা তিনটা পরমাণু সংখ্যা সমান, সেই ক্ষেত্রে তখন আমরা দেখব যে আসলে কার যোজনী বেশি। যার যোজনী বেশি সে হবে কেন্দ্রীয় পরমাণু। অথবা যদি আহ সেটা না হয় তখন আমরা দেখব যার জারণ সংখ্যা বেশি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু। অথবা সেটাও যদি না হয় তখন আমরা দেখব যার তড়িৎ ঋণাত্মকতার মান কম সেটি হবে কেন্দ্রীয় পরমাণু। তো তাহলে আমরা এখানে বেশ কয়েকটা উদাহরণ নেওয়া হয়েছে, এগুলোর মধ্যে থেকে আমরা কেন্দ্রীয় পরমাণু আসলে কোনটা সেটা আমরা বের করে দেখি। আচ্ছা, তাহলে প্রথম নিয়মটা, যে পরমাণুটা সংখ্যায় কম আছে, তাহলে দেখো তো সংখ্যায় কম আছে কে? এখানে বোরন আছে একটা আর ফ্লোরিন আছে তিনটা, তাহলে সংখ্যায় কম আছে বোরন, তাহলে এখানকার কেন্দ্রীয় পরমাণু হবে বোরন। একইভাবে SO4 এই যৌগটাতে, SO4 এই আসলে এটা তো যৌগ না, এটা হচ্ছে যে যৌগমূলক অর্থাৎ -2, তাহলে এইটার ক্ষেত্রে কম পরিমাণে আছে কোনটা? কম পরিমাণে আছে হলো সালফার, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হবে সালফার। একইভাবে H2O এখানে সংখ্যায় কম আছে কে? হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা, তাহলে সংখ্যায় কম আছে হলো অক্সিজেন, তাহলে এখানকার কেন্দ্রীয় পরমাণু হবে অক্সিজেন। একইভাবে NH3 এই যৌগটার ক্ষেত্রে নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন তিনটা, তাহলে অবশ্যই কম আছে হলো নাইট্রোজেন, এই জন্য এখানকার কেন্দ্রীয় পরমাণু হবে নাইট্রোজেন। আচ্ছা, এখন এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা দেখি POCl3 এই যৌগটার ক্ষেত্রে তোমার ফসফরাসও আছে একটা, আবার অক্সিজেনও আছে একটা, তাহলে ফসফরাস আর অক্সিজেন যেহেতু সমান হয়েছে, তাহলে এখন আমাকে যেতে হবে 2 নাম্বার যে রুল সেটা, অর্থাৎ এখন আমাদের দেখতে হবে ফসফরাসের যোজনী কত আর হলো অক্সিজেনের যোজনী কত। তো আমরা জানি যে ফসফরাসের যোজনী দুইটা আছে, একটা হলো 3 আর একটা হলো 5। তো অবশ্যই যাদের যোজনী একাধিক যোজনী আছে সেগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ যোজনীটা আমরা হিসাবে ধরবো, সর্বোচ্চ যোজনী। তাহলে ফসফরাসের যোজনী পাচ্ছি আমরা কত? সর্বোচ্চ 5। আর অক্সিজেনের সর্বোচ্চ যোজনী অর্থাৎ অক্সিজেনের যোজনী আছেই হলো একটা, সেটা হলো 2। তাহলে আমরা পাচ্ছি কি ফসফরাস এবং অক্সিজেন দুইটা সমান পরিমাণে থাকার পরেও এই যৌগটার কেন্দ্রীয় পরমাণু হবে ফসফরাস। আচ্ছা, এরপরে H2SO4 এই যৌগের মধ্যে হাইড্রোজেন আছে দুইটা, সালফার আছে একটা, অক্সিজেন আছে চারটা, তাহলে কম আছে কোনটা? কম আছে হলো সালফার, তাহলে এখানকার 1 নম্বর নিয়ম অনুসারে কেন্দ্রীয় পরমাণু আমরা পেয়ে যাচ্ছি সালফার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে CH3 CH3 এই যৌগটাতে দেখো কার্বনও আছে একটা, হাইড্রোজেনও আছে একটা। মনে রাখবে যে যৌগতে যদি হাইড্রোজেন থাকে এবং সেই হাইড্রোজেন কখনোই কেন্দ্রীয় পরমাণু হয় না, তাহলে এখানে কার্বন আর হাইড্রোজেন সমান থাকার পরেও হাইড্রোজেন কখনোই কেন্দ্রীয় পরমাণু হবে না, তাহলে এই যৌগটার কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন। তাহলে এইভাবে খুব সহজেই আমরা এই দুইটা নিয়ম মনে রেখে খুব সহজে আমরা কেন্দ্রীয় পরমাণুটা বের করতে পারি।